এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। চারতলা একটা বিল্ডিং এর সামনে এসা রিস্কা থামায়। গলির ভেতরে জৌলুসিন বেশ পুরনো বিল্ডিং। একটু বৃষ্টি হলে নিশ্চয়ই এখানে পানি জমে যায়, তবে ভাড়া কম। রিস্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে এসা সিঁড়ি ভেঙে দোতলায় উঠে কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে মিনারা বেগম দরজা খুললেন। তিনি দরজার সামনেই অপেক্ষা করছিলেন। মা কেমন আছো? নিস্তেজ বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো এসা। মিনারা বেগম এসার মুখের দিকে একবার তাকিয়ে কিছুটা বিচলিত কণ্ঠে প্রশ্ন করলেন, এমন দেখাচ্ছে কেন তোকে? আবার কি হয়েছে? ওই বাড়িতে গন্ডগোল, ফুয়াদকে পুলিশে দেয়া, বাড়ি ছেড়ে এসার ফ্ল্যাটে ওঠা, এসব মিনারা বেগম শুনেছেন। কিন্তু এসার মুখ দেখে মনে হচ্ছে আবার কোনো ঝামেলা হয়েছে। ফুয়াদের চলে যাওয়ার খবর তিনি এখনো জানেন না। ফুয়াদ চলে গেছে মা? এসা স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলেও কেমন অসহায় শোনালো। ও দরজার সামনে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হেঁটে এসে খাটের উপর বসলো। মেজ ভাইজানের দয়া আর সহযোগিতায় মিনারা বেগম নিজের ভাগের সম্পত্তি বুঝ পেয়েছেন। তা অবশ্য ভাইদের কাছে বিক্রি করেছেন। এরপর এই 2 রুমের ছোট্ট বাসাটা ভাড়া নিয়েছেন। বিয়ের পর থেকে মেয়েকে একেবারে জন্য নাইও আনতে পারেনি, মেয়ে জামাইকে একবেলা ভালো মন্দ খাওয়াতে পারেনি। তবে এবার পারবেন। এই সস্তা সাধারণ বাসা নিজের সামর্থ্য অনুযায়ী সমাদর করতে পারবেন। মিনারা বেগম খাটের দিকে এগিয়ে এসে বিচলিত মুখে প্রশ্ন করল, ফুয়াদ চলে গেছে? কোথায় চলে গেছে? জানি না। জানিস না মানে? তোকে বলে যায়নি? কোথায় গেছে, কেন গেছে, কবে ফিরবে? না, আমাকে কেন বলে যাবে? আমি কে? দেশের বাইরে চলে গেছে হয়তো। কি বলছিস? হ্যাঁ মা, হয়তো ওরা ফিরে আসবে না। আমাকে একটা চিঠি লিখে জানিয়েছে সে চলে যাচ্ছে। একা নিজের মতো বাঁচতে চায়। আমার জন্য কয়েক লাখ টাকা পাঠিয়ে গেছে। আর আমার জন্য কয়েক লাখ টাকা পাঠিয়েছে আর তার ফ্ল্যাটে থাকতে বলেছে। কোথায় যাচ্ছে, কবে ফিরবে কিছু বলে যায়নি? না মা, যেখানে খুশি যাক। না মা, যেখানে খুশি যাক, কিন্তু চিঠিটায় যদি একটা লাইনে কোথাও লিখে যেত যে আমার জন্য 5 বছর অপেক্ষা করো, আমি ওখানে থেকেই অপেক্ষা করতাম। 10 বছর বললে 10 বছর অপেক্ষা করতাম। এত এত নিষ্ঠুর একটু দয়া মায়া হয়নি আমার জন্য? এসার চোখ থেকে ঝরঝর করে জল গড়াতে লাগলো। ও দ্রুত চোখ মুছে বিরক্ত গলায় বলল, ধুর মা, আমি ওই লোকের জন্য কাঁদতে চাই না। বিয়ের আগে অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাকেই এখনো ভুলতে পারিনি। আমি তার জীবনে কখনো কোথাও ছিলামই না। মিনারা বেগম এসার পাশে বসলো। তিনি বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। জীবনে এই প্রথম তার নিজের বলে একটা জায়গা হলো। সব আনন্দ এই মুহূর্তে ধুয়ে গেল। মনে হচ্ছে অর্থ সম্পদ দেখে বিয়ে দিয়ে মেয়েটাকে তিনি আগুনে ফেলেছেন। এই ভুল ঠিক করবে কিভাবে এখন? বাসায় এত বড় ঝামেলা হলো, হরমাকে পুলিশে দিয়েছে, সব মিলিয়ে হয়তো মন মেজাজ খারাপ, তাই রাগ করে কোথাও গেছে। মন ঠিক হলেই চলে আসবে। মিনারা বেগম ব্যাপারটা এভাবে ভাবার চেষ্টা করলেন। চলে যাওয়ার প্ল্যান তার আগে থেকেই ছিল। বিয়ে সংসার এসব কিছু পৃথিবীর সবচেয়ে গুরুত্বহীন ব্যাপার তার কাছে। হু হু করে বেরিয়ে আসতে চাওয়া কান্না আটকে রাখার জোরালো চেষ্টা এসার শরীর ঈদশ কাঁপছে। মিনারা বেগম বললেন, কাঁদতে ইচ্ছে করলে কাঁদ, কান্না চাপিয়ে রেখে কি হবে বল? টাকা আর ফ্ল্যাটের চাবি আমি তার মায়ের কাছে দিয়ে এসেছি। এসব দিয়ে আমার প্রতি করুণা দেখিয়েছি। রাস্তার কুকুর বিড়ালদের মানুষ মাঝে মাঝে হাত থেকে একটু খাবার ছুঁড়ে দেয়, সেরকম করুণা। একটা বার অপেক্ষা করার জন্য বলতে পারতো না বলো? এত তুচ্ছ অবহেলা আমার আর ভালো লাগে না মা। মেয়ের কান্না দেখে মিনারা বেগমের চোখ ভিজে যাচ্ছে। তিনি আল্লাহ তাআলার কাছে সারা জীবন তার মেয়ের সুখ শান্তি ভিক্ষা করেছেন। আল্লাহ তার দোয়া কি কবুল করেনি? এত দ্রুত অধৈর্য হলে হবে না। মিনারা বেগম বললেন, ফুয়াদ ছেলেটা একেবারে খারাপ মনে হয় না, মন মেজাজ ঠিক হলে ফিরে আসবে দেখিস। আর ফ্ল্যাটের কথা তো ওর মা জানে না,
তুই এভাবে জানিয়ে দিয়ে আসলি কেন? যদি আবার কোনো ঝামেলা হয়? উম, ঝামেলা হওয়ার আর কি বাকি আছে? সে তার খোলস ছেড়ে বেরিয়ে এসছে, এখন আর কোনো কিছুর পরোয়া করে না। এশা চোখ মুখ ওড়না দিয়ে ভালো করে মুছে বলল, জন্ম থেকে আমি তোমার ঘাড়ে চেপে আছি, তোমার জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ আমাকে কিছু করার ক্ষমতা কবে দেবেন জানি না। তোমার ঘাড়ে আবার চাপতে লজ্জা করছে আমার, কিন্তু কি করব? যে মানুষটার কাছে আমার কোনো ভ্যালু নেই, যে ইচ্ছে করে আমাকে রেখে চলে যেতে পারে, আমার প্রতি যার কোনো দয়া নেই, আমার প্রতি যার কোনো দায় নেই, একটু অপেক্ষা করতেও বলে যায়নি, তার করুণা নিয়ে ওখানে থাকতে ইচ্ছে করছে না। 2-3টা টিউশন পড়াবো আমি, নিজের খরচ চালাতে পারবো, শুধু তোমার কাছে থাকবো। মিনারা বেগম মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খানিকটা বিস্মিত হয়ে বলল, কিরকম দূরের মানুষের মতন কথা বলছিস তুই? তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি করবি তুই আমার জন্য? তোর কিছু করার বয়স হয়েছে? উল্টো আমি তোকে একটা ভালো জীবন দিতে পারি নাই রে মা। ওই বাড়িতে তোকে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। আমি সেই ভুল শুধরাতে চাই মা। বিয়ের আগে প্রথমবার যখন আমার সাথে দেখা করতে এসেছিল, তখন ট্রাউজার আর জার্সি পরে এসছে। আমি তার কাছে এখনো সেরকমই গুরুত্বহীন, কোনো পরিবর্তন নেই। একটু অপেক্ষা করে দেখ মা, বিয়ে তো আর ছেলে খেলা না। ছেলে খেলা নয় দেখেই তো অত কিছুর পরেও আমি ওই বাড়িতে ফিরে গিয়েছিলাম। কিন্তু সে সংসার চায় না, বাচ্চা চায় না, দূরে চলে যেতে চায়, চলেও গেছে। বিয়ে তার কাছে ছেলে খেলা। মিনারা বেগম দুশ্চিন্তাগ্রস্ত মুখে বসে রইল। এশা চোখ বুজে বালিশে মাথা দিল, পায়ে আটকানো জুতা জোড়াও খুলেনি। ক্লান্ত শরীরে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। মিনারা বেগম ওর পায়ের জুতা খুলে বাথরুম থেকে বালতিতে করে পানি এনে পা ধুয়ে দিল। ওর পায়ের আঙ্গুলগুলো একেবারে ওর বাপের আঙ্গুলের মতো লম্বা লম্বা হয়েছে। রাতে কিসের খচখচানিতে পলি বেগমের ঘুম ভাঙে। রাতে হঠাৎ একটু ভয় ভয় করে উঠল। এমনিতে তিনি ভীতু স্বভাবের মানুষ নন, কিন্তু এত বড় ফাঁকা বাড়িতে আজ শরীরটা ছমছম করে উঠেছে। তিনি উঠে আলো জ্বালায়, আশেপাশে তাকে কিছুই দেখতে পেল না, হয়তো মনের ভুল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সবে 11:30 বাজে, অথচ এই বাড়িতে রাত 1:30-2টার সময়ও কথাবার্তার আওয়াজ পাওয়া যেত। আর এখন সারাদিনই বাড়িটা ভুতুড়ে বাড়ির মতো নিস্তব্ধ থাকে। তার কোলাহলপূর্ণ সোনার সংসার আজ ভেঙে কয়েক টুকরা হয়ে শুনশান হয়ে গেছে। এখানে কেউ তার কাছে ক্ষমা চাইতে আসছে না। একজনের কত স্পর্ধা হয়েছে। পলি বেগমের আর সহ্য হচ্ছে না এসব নাটক। রাগে তার শুধু চোয়াল শক্ত হয়ে আসে। তিনি রুম থেকে বের হয়ে মালার কাছে যায়। মালা ওর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। পলি বেগম ওকে ঘুম থেকে ডেকে তুলে ক্রোধে ফেটে পড়ে বললেন, বাকি সবাই যা করার করছে, কিন্তু তোর বাপ গ্রামে গিয়ে নাকি বাপের ভিটে থাকা শুরু করেছে। এই তালবাহানা আমার গায়ে আর সইছে না। পুলিশ দিয়ে গ্রেফতার করাবো বদমাসটাকে। তুমি কি নিজের অনুভূতিগুলো ভালোভাবে প্রকাশ করতে পারো না, নাকি অভ্যাস নাই? আব্বুকে মনে পড়লে ফোন দিয়ে আসতে বলো। পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর কথা বলছো কেন? ওই ইতুর লোককে আমার মনে পড়বে? আমার কাউকে প্রয়োজন নেই, সবার আমার কাছে আসতেই হবে। আসতে হলে তো আসবেই। পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর কি দরকার? ফুয়াদের ফোন বন্ধ, ও নাকি এই বাড়িতে আর জীবনে ফিরবে না। ওর সাথে এটাই নাকি আমার শেষ দেখা। ওদিকে ওর বউ এসে বলল ওর নাকি আলাদা ফ্ল্যাট রাখা ছিল, আরও কিসব আবল তাবল বলে গেল। এরা সবাই মিলে আমার মাথা খারাপ করে দিবে, আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এদেরকে কিভাবে উপযুক্ত শাস্তি করতে পারি একটু বল। সবাইকে জেলে ভরে দাও। কেউ অফিসে যাচ্ছে না, ব্যবসা দেখছে না, আমাকে ডুবাতে চায় সবগুলোই। আমি একা এই ব্যবসা কিভাবে সামলাবো? আরেক ছেলে আমার গাড়িটা ভেঙে চুরে রেখে গেছে। এদের জ্বালায় আমার বিষ খেয়ে মরতে হবে মনে হয়। মরে যাও। কি বললি তুই? বলছি আমার ঘুম পেয়েছে, যাও এখন। পলি বেগম সারা বাড়িতে আলো জ্বালিয়ে দিলেন। রাগে তার শরীর রক্ত চরচর করে বাড়ছে। তিনি কিছুক্ষণ অস্থির ভঙ্গিতে সোফায় বসে থেকে পুরো বাড়ি জুড়ে পায়চারি করলেন। মনে হচ্ছে এটা কোনো পরিত্যক্ত বাড়ি। আলো জ্বালিয়ে রেখেই তিনি রুমে আসেন। ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছেন না। ফুয়াদ কোথায় গেছে,
এশার সাথে ওর কি হয়েছে? রাহাত ফয়সালের বউ নিয়ে কোথায় উঠেছে? শফিক আহমেদ তো টাকা পয়সা কিছুই নিয়ে যাননি। তিনি গ্রামে গিয়ে কিভাবে চলছেন? গলির মুখে একটা ভাতের হোটেল। এশা বাসা থেকে বেরিয়ে সেখান থেকে দুপুরে খাবার কিনে নিয়ে আসলো। এই বাসায় এখনো রান্নাবান্নার মতো ব্যবস্থা নেই। মিনারা বেগম এখানে উঠেছেন তো গতকাল সকালে। শুধু মেজ মামা একটা খাট ঢুকিয়ে দিয়ে গেছে। সেখানে বিছানা পেতে ঘুমানোর মতো ব্যবস্থা হয়েছে। ঘটনা হয়েছে খুব অল্প সময়। মিনারা বেগমের ভাইয়েরা ভেবেছিলেন এশা শ্বশুরবাড়ি চলে গেলে তিনি সম্পত্তির ব্যাপারে ভুলে যাবেন, কিন্তু না, এবার আর ভুললেন না। উল্টো মেজ ভাইয়ের বুদ্ধিতে সালিশ বসানোর কথা বলে বসলেন। সালিশ বসানোর কথা শুনে তার ভাইদের টনক নড়ে। সালিশে তিনিই জিতবেন, এর চেয়ে আপোষ করাই ভালো। কে কতটুকু সম্পত্তি পাবে তা তো তার অজানা নয়। মিনারা বেগম শক্ত মুখে বললেন, টাকা তার জরুরি প্রয়োজন। রাতের মধ্যে সম্পত্তির দাম ধরে কিছু টাকা না দিলে তিনি বাড়ি বিক্রি করে দিবেন। এরপর মেজ ভাইজানের তারার মুখে রাতের মধ্যেই আপাতত অর্ধেক টাকা দিয়েছেন। টাকা হাতে পেয়ে তিনি আর ভাইয়ের বাসায় এক মুহূর্ত থাকতে চাইলেন না। পরদিন ভোরে মেজ ভাইজান তাকে এই বাসায় তুলে দিয়ে গেছেন। মেজ ভাইজানের পরিচিত, বহু আগেই তিনি এই বাসায় থাকতেন। সেই সুবাদে আল্লাহ মানুষকে একটা গতি করেই দেয় যে কোনো উপায়। মিনারা বেগমের এত দ্রুত থাকার জায়গার ব্যবস্থা না হলে ওর তো ফুয়াদের ফ্ল্যাটেই থাকতে হতো। এসব ভাত খেয়ে রুমের লাগোয়া ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে গিয়ে দাঁড়ালো। মিনারা বেগম বাসায় নেই। হাঁড়ি পাতিল থালা বাসন কিনতে গেছে। ও তখন ঘুমিয়েছিল, তাই ডাকেনি। নিরাশ চেয়ারে এসা দীর্ঘ সময় বারান্দায় দাঁড়িয়ে থাকে। মানসিকভাবে যতটা না শক্ত থাকতে চাচ্ছে ততটা পারছে না। ও তো আর ফুয়াদের মতো নিষ্ঠুর নির্দয় না। শক্ত থাকতে পারলে তো আজ ক্লাসেই যেত। ভাত খেতে গিয়েও কেন যেন গলা দিয়ে নামতে কষ্ট হয়ে গেছে। কয়েক লোকমা খেয়ে উঠে পড়ে। হৃদয় মন যতই জলে পুড়ে আঙ্গার হোক, দুঃখকে এত প্রশ্রয় দেওয়ার সুযোগ কই। ক্লাসে যেতে হবে, ঠিকভাবে পড়াশোনা করতে হবে, দ্রুত টিউশনি খোঁজার চেষ্টা করতে হবে। খাটের উপর ফোন বাজছে। এসে কীভাবে যেন একটু চমকে ওঠে। ওর মন হয়তো ফুয়াদের ফোন কলের আসার অপেক্ষা আছে। এই মানুষটার প্রতি ওর সমস্ত আবেগ অনুভূতি মুছে ফেলা দরকার। এসব মনের ব্যাপার, এক্ষুনি না পারলেও ধীরে ধীরে নিশ্চয় সব মুছে ফেলতে পারবে। এরপর যদি কখনো সে ফিরে আসে, ওর সামনে দাঁড়ায়, ও যেন তাকে ঘৃণা করে ফিরিয়ে দিতে পারে। এশা ফোন হাতে নিয়ে দেখলো শম্পা ভাবি ফোন করেছে। ওর অচেতন মন বোধহয় হতাশ ছিল। এসা, তুমি কোথায় আছো? মায়ের কাছে আছি ভাবি। আপনাদের কি অবস্থা, কেমন আছেন? কি শুনছি ফুয়াদ নাকি নিখোঁজ, ওর ফোনও নাকি বন্ধ পাচ্ছি। তুমি সন্ধ্যায় আমাদের বাসায় আসো তো। এখন ইচ্ছে করছে না, অন্য দিন। হুট করে সব কিছু কেমন পাল্টে গেল। একজন এক এক জায়গায় ছিটকে গেছি। আপনার শরীরটা কেমন এখন? বেশি ভালো না। ফুয়াদ কোথায় যেতে পারে বলো তো? ওকে খুঁজছো না? কোথায় খুঁজবো? সে কি হারিয়ে গেছে যে খুঁজবো? তোমার কোনো অসুবিধা হলে আমাদের জানিও, দ্বিধা করো না, বুঝছো? আমাদের শাশুড়ি আম্মা নাকি ফুয়াদকে খুঁজে বেড়াচ্ছে। আপনারা ফুয়াদের খোঁজ পেলে আমার সাথে একবার যোগাযোগ করতে বলবেন। মনের বিরুদ্ধে তো আর সংসার হয় না ভাবি। আমিই তাকে ছেড়ে দিব। কি বলছো? তুমি ওকে ছেড়ে দিয়ে কোথায় যাবে? তাকে ধরে রেখেই বা কি করব? তার মনে কখনো আমার জায়গা হবে না। হওয়ার হলে এতদিনে হতোই। এসব তোমার রাগের মাথার কথা। মাথা ঠান্ডা করো। ফুয়াদ অনেক ভালো ছেলে, নিশ্চয়ই ফিরে আসবে। ও অনেকগুলো ধাক্কা খেয়েছে তো, তাই মনস্থির করতে পারছে না। তাকে তো আর আমি খারাপ বলিনি। তার মনে অন্য কারোর জন্য প্রেম। মনের ব্যাপার মানুষ চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে না। তাছাড়া আমার মতো সাধারণ মেয়ে বিয়ে করার কথাও তিনি কখনো ভাবেননি। তার চিন্তা ভাবনা অন্য ধরনের। বাধ্য হয়ে করেছে। তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারলে বলবেন, আমি তাকে নিঃশর্তে ছেড়ে দিব। এরপর আপনারা ধুমধাম করে তার আর সুস্মিতার বিয়ে দেবেন। কি আবল তাবল বলছো? তোমার মাথাটা কি গেছে? আবল তাবল না ভাবি, এটা ছাড়া আপনার দেবরের মনস্থির করার তো আর কোনো উপায় নেই।
মিনারা বেগম কেনাকাটা করে ফিরেছেন। এসা ফোন রেখে সবকিছু গোছগাছ করতে তাকে সাহায্য করতে লাগলো। রাতেই দুই মা মেয়ের ছোট্ট এই সংসারে চুলা জ্বলল। এই থামথামে শুনশান বাড়ির এক কোণে পলি বেগম চেয়ারে বসে আছেন। তিনি একটু আগে অফিসে থেকে ফিরেছেন। ব্যবসার হালচাল ভালো যাচ্ছে না, বাড়িটাও কেমন মরা মরা লাগছে। কর্তৃত্ব ফলানোর জন্য কাউকে তো পাচ্ছেনই না। তার সাহায্য ছাড়াই সবাই নিজের মতো থাকতে পারছে। সে নিজেও অন্তর্জ্বালা কম হচ্ছে না। তার ছেলে এগুলো কত শিয়ানা, একটা বারও আসলো না। আর শফিক আহমেদ তো সবচেয়ে বড় শিয়ানা, শুধু মালা তার কাছে আছে বলে। নয়তো এত বড় বাড়িতে তিনি একা কিভাবে থাকতেন। মালাকে ওর স্বামী নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি যেতে দেননি। মালার দেখাশোনার জন্য একজন মেয়ে রেখেছেন, বাসার কাজের জন্য আলাদা মানুষ রেখেছেন। কাজের মেয়েটাকে ডেকে পলি বেগম এক গ্লাস জুস দিতে বললেন। তার বুকের ভিতর কিরকম অস্থির লাগছে। নিজের অজান্তেই একাকিত্ব তাকে গ্রাস করেছে, কিন্তু তিনি সেই কথা মানতে নারাজ। আর কাউকে তার প্রয়োজন হয় না। এই অভ্যাস, অহংকার ছেড়ে অন্য কোনো চিন্তায় প্রশ্রয় দিচ্ছেন না তিনি। জুস গ্লাস শেষ করার পরই পলি বেগমের মাথার ভিতর কিরকম ঝিমঝিম করে উঠল। তিনি শক্ত হয়ে চেয়ারের ওপর বসে থাকার চেষ্টা করলেন, কিন্তু হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে তার শরীর ছেড়ে দিল, চোখ দুটি বুজে আসলো। জ্ঞান হারিয়ে তিনি চেয়ার থেকে পড়ে গেলেন। কাজের মেয়ে দুইটা নিজেদের কাজে ব্যস্ত। মালা ওর ছেলেকে নিয়ে একটু বাইরে গেছে। পলি বেগম জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছেন, তা কেউই দেখেনি। মালাকে দেখাশোনার জন্য যে মেয়েটাকে রাখা হয়েছে, ও পলি বেগমকে মেঝেতে পড়ে থাকতে দেখে অনেকক্ষণ পর মেয়েটা চিৎকার করে উঠল। এই বাড়িতে চিৎকার শুনে ছুটে আসার মতো কেউই নেই। ওরা দুইজনই আর দারোয়ান মিলে পলি বেগমকে হাসপাতালে নিয়ে গেল। ফয়সাল, রাহাত, ফুয়াদ, শফিক আহমেদ সবার কাছে ফোন করলেন দারোয়ান। কেউই তার ফোন ধরেনি। মালার ফোন নাম্বার জানা নেই, তাই ওকে কল দিয়ে জানাতে পারলেন না। দুপুরের দিকে বৃষ্টি নেমেছে, গলির রাস্তায় পানি জমেছে। এসা সালোয়ারটা একটুখানি উপরে তুলে সাবধানে পা ফেলে হেঁটে বাসার দিকে যাচ্ছে। ক্লাস শেষে একটা টিউশনি করিয়েছে, আপাতত একটাই জোগাড় করতে পেরেছে। এসা বাসায় ঢুকে হুড়ুহুড়ি করে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা কয়েকদিন যাবৎ কেমন দুর্বল লাগছে। সকালে উঠেই পেট মুচড়ে বমি আসে। আবার মাথা ব্যথা করছে নাকি তোর? না, শরীরটা খুব দুর্বল লাগছে। রাতে ঠিক মতন ঘুমাস না, কয়েক লোকমা ভাত খা, শরীরে শক্তি আসবে কই থেকে? তার উপর ক্লাস, টিউশন। মারে, এত চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। প্রতিদিন সকালে এমন বমি আসে। খুব নতুন টিউশন শুরু করেছি, 1 মাসও হয়নি। না গিয়েও উপায় নেই। গলির মাথা পর্যন্ত যেতেই আমার পা দুইটা দুর্বল হয়ে আসে। একবার প্রেগনেন্সি পরীক্ষা করে দেখতো। আরে ধুর, দিন রাত এক মুহূর্তের জন্য মাথা থেকে দুশ্চিন্তা নামাতেই পারে না। শরীর তো খারাপ হবে। এরই ভেতর এসাকে মালা ফোন করল। এই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ফোন কলে ও চমকালো। মালা ফোন করে ব্যগ্র আর অস্থির গলায় বলল, এশা, মা খুব অসুস্থ, ফুয়াদের ফোন তো বন্ধ, আব্বু, ফয়সাল ভাইয়া, রাহাত কেউই আমার ফোন ধরছে না, রায়দের বাবাও ঢাকার বাইরে। আমি একা কি করব বুঝতে পারছি না। তুমি একটু ওদেরকে ফোন দাও, তোমার ফোন নিশ্চয়ই ধরবে। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। জ্ঞান ফেরার পর পলি বেগম আশেপাশে চোখ বুলিয়ে নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করলেন। আবার কিরকম একটা ধাক্কার মতো লাগলো তার বুকে। তার স্বামী, 4 ছেলে মেয়ে, ছেলের বউয়েরা, মেয়ের জামাই, নাতি নাতনি, সেই ঘর ভরা মানুষ। চোখ খুলে একজনকেও দেখতে পেলেন না। এই প্রথম একাকিত্ব অস্বীকার করে তিনি নিজেকে সর্বা ভাবতে পারলেন না। তার কাউকে প্রয়োজন নেই, এই কথাটা যেন আজ তাকে বিদ্রুপ করছেন। তার মৃত্যু ভয় করছে। আতঙ্কে পলি বেগমকে বিধ্বস্ত দেখাচ্ছে। তাকে হাসপাতালে কে নিয়ে আসলো? মালা কোথায়? ছেলেদের না হয় বউয়েরা জাদু মন্ত্র করে তার কাছে দূরে নিয়ে গেছে, কিন্তু তার মেয়েটাও তার পাশে নেই কেন? পলি বেগম হু করে কেঁদে উঠলেন। বাসা একেবারে ফাঁকা। দারোয়ান আর নাজমা তাই মালা আসার পরই চলে গেছে। সুমি কেবিনের বাইরে রাইতকে নিয়ে দাঁড়িয়ে আছে। মালা ডাক্তারের সাথে কথা বলছে। কান্নার আওয়াজ পেয়ে সুমি আর রাইত কেবিনের ভিতরে ঢুকে নানুকে এভাবে কাঁদতে দেখে রাইত বিষণ্ণ মুখে জিজ্ঞেস করল, নানু, তুমি কাঁদছো কেন? তুমি মারা গিয়েছিলে কেন? পাশে থেকে সুমি পিক করে হেসে বলল, মালা,
মরছিল না তোমার দাদু, জ্ঞান হারায় গেছিল। আসে পলি বেগমের জ্ঞান ফিরেছে দেখে চোখ মুছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার পাশে বসে। কাঁদছো কেন তুমি এখন? তোমার নাকি কাউকে প্রয়োজন নেই, তুমি একাই 100। পৃথিবীতে টাকা দিয়ে সব হয় না মা, টাকার চেয়ে পরিবার পরিজন বেশি বড় হয়। এরই ভেতর ফয়সাল আর রাহাত হন্তদন্ত হয়ে কেবিনের ভেতর ঢুকলো। মারুফা আর শম্পাও এসেছে। শফিক আহমেদ গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছে, আজ একটু সময় লাগবে। এসা সবাইকে ফোন করে জানিয়েছে কিন্তু আসেনি। ওর কি কাজ এখানে? ওকে দেখেই পলি বেগম নিশ্চয়ই আরও বেশি অসুস্থ বোধ করবেন। ওদের দেখে পলি বেগমের কান্না আরো বেড়ে গেল। তিনি কান্না জড়ানো গলায় ক্ষিপ্ত গলায় বললেন, তোরা এখন কেন এসেছিস? পাষাণের দল, বড় পাষাণটা তো আসেনি। তোদের কাউকে আমার প্রয়োজন নেই। আমি আমার সব সম্পত্তি মালার নামে লিখে দিব। তোমার সম্পত্তি নিয়ে তুমি কবরে যাও, তুমি আসলেই জীবনে শুধরাবে না। একা বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলে, সুমি, নাজমা আর দারোয়ান চাচা তোমাকে হাসপাতালে নিয়ে আসছে, তাও বলছো তোমার কাউকে প্রয়োজন নেই। আমরা এখানে সম্পত্তির জন্য আসিনি, আমাদের আসার জন্য খবর দেওয়া হয়েছে, তাই এসেছি। পলি বেগমের এই প্রসঙ্গে কথা না বলে বিলাপের স্বরে বলে উঠল, ফুয়াদ কোথায়? আমার ছেলেটার কোনো খোঁজ নেই। আমি মরলেও ও জানতে পারবে না। তোরা ওকে একটু খুঁজে বের কর। পাগলের মতো বিলাপ করতে লাগলেন পলি বেগম। এসো, আমাকে একটু দেখতে আসলো না। আর শফিক তো মনে হয় গ্রামে আবার বিয়ে করেছে, আমার কথা ভুলে গেছে। ফয়সাল আর রাহাতকে আড়ালে ডেকে মালা বিচলিত মুখে বলল, হঠাৎ করে এত ঝামেলা হলো, তোমরা সবাই বাসা থেকে বের হয়ে এসেছ। সব মিলিয়ে মা খুব ধাক্কা খেয়েছে, একা হয়ে পড়েছে, তার মানসিক সমস্যা হচ্ছে। ডাক্তার বলেছে তাকে পরিবারের সান্নিধ্যে রাখতে। আমরা চলে এসেছি দেখে ধাক্কা খেয়েছে, নাকি তাকে ছাড়া সবাই চলতে পারছে তা দেখে ধাক্কা খেয়েছে? ভাইয়া, মা তো এরকমই, তার জন্য এই অবস্থায় তাকে তোমরা একা রাখবা? এখন এসব কথা বাদ দে, কিন্তু মা তো আমাদের বাসায় সাধছে না, উল্টো আবার সেই সম্পত্তির কাহিনী তুলেছে। একা কোথায়? তুই আছিস, কাজের মেয়ে রেখেছে 2 জন। সে যদি তার ওই অযাচিত কর্তৃত্ব ফলানোর অভ্যাস পরিবর্তন করে আমাদের ডাকে, আমরা অবশ্যই যাব। সে তার অহংকার ভেঙে তোমাদের ডাকবে? তাহলে থাকুক সে তার অহংকার নিয়ে, আমরা যাব না। ওরা সত্যিই গেল না। শফিক আহমেদও হাসপাতালে এসে তাকে একবার দেখে গ্রামে চলে গেল। 2 দিন পর পলি বেগমের অবস্থার উন্নতি হলে ফয়সাল আর রাহাত তাকে বাসায় রেখে আসলো। এর ভেতর এসা একদিন দুপুরে ক্লাস শেষে শম্পার বাসায় এসে হাজির হলো। শম্পা এর আগে কত করে বাসায় আসার জন্য বলেছে ওকে, আসেনি। আজ হঠাৎ আসায় ভারী অবাক হলো। এসার চেহারায় ক্লান্ত দুর্বল দেখালো। যে মেয়ে স্বামী এভাবে লাপাত্তা হয়ে গেছে, তার চেহারা তো আর ঝলমলে দেখাবে না। আগে খাওয়া দাওয়া করো, তারপর গল্প করব। আজ তোমাকে যেতে দেব না, আমার সাথেই থাকবে। দরকার হলে রাহাত অন্য রুমে ঘুমাবে। এসা তেমন কোনো কথা না বলে খেতে বসলো। খাওয়ার পরই বেসিনের দিকে ছুটে গেল, গল করে বমি করে সব খাবার ফেলে দিল। শম্পা একটু অন্যরকম স্বরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার এসা? তেমন কোনো ব্যাপার নেই ভাবি, আমার শরীর একটু অসুস্থ, অ্যাসিডিটি বেড়েছে। এত আত্মবিশ্বাসের সঙ্গে বলছো কেন? কোনো ব্যাপার নেই। তুমি আর ফুয়াদ কি আলাদা ঘুমাতে নাকি? একজন খাটে একজন মেঝেতে, এমন কিছু তোমাদের ভেতর কিছু হয়নি তো? হবে না কেন? পুরুষ মানুষ এক যুগে প্রেম রেখে বাধ্য হয়ে অন্য কাউকে বিয়ে করলেও রাত হলে শরীর হাতাবেই। তুমি প্রেগনেন্সি টেস্ট করেছো ঈশা? আপনার দেবর বিয়ের পরেই বলে দিয়েছে সে বাচ্চা কাচ্চা পছন্দ করে না। বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে এই ছোট জীবনে অত বাড়তি ঝামেলা দায়িত্ব তিনি নিতে পারেন না। আমার দেবর এটা বলে দিয়েছে দেখে কি বাচ্চা হতে পারে না? পৃথিবীতে সবাই পরিকল্পনা করে, বাবা মা হয়, অপরিকল্পিতভাবেও হয় ঈশা। তুমি টেস্ট করে দেখো, আমার কাছে একটা কিট আছে, চাইলে এক্ষুনি করতে পারো। আচ্ছা ভালো কথা, তোমার এই মাসের পিরিয়ড হয়েছে? এটা আগে বললেই তো হতো, আমি শুধু এতক্ষণ ধরে ভাষণ দিয়ে যাচ্ছি। আচ্ছা ভাবি, আমি এখন উঠি তাহলে, আমার টিউশন আছে। বসো, তোমার সাথে আরো কথা আছে আমার। শম্পা এসাকে হাত ধরে আবার বসিয়ে একটু হেসে জিজ্ঞেস করলো, তুমি ফুয়াদের ব্যাপারে এত হেট স্পিচ দাও কেন এসা? ও কি তোমাকে খুব অত্যাচার করতো? না।
ফুয়াদ খুব দায়িত্বশীল মানুষ, খুব ভালো। তুমি বোধহয় ওকে চিনতে পারোনি। যথেষ্ট চিনেছি। মোটেও না, তুমি আসলে ফুয়াদকে দেখোইনি। খুব অস্থির সময়ে তুমি ওর জীবনে এসেছো। দায়িত্বশীল মানুষ এভাবে চলে যায়? কিভাবে চলে গেছে? ও তো তোমাকে থাকার জায়গা, টাকা সবই তো দিয়ে গেছে। থাকার জায়গা আর টাকাই কি সব? বিয়ের পর থেকে আমি ফুয়াদকে দেখে আসছি, আমরা এক বাড়িতে থেকেছি। ও চলে আসবে এসা? তুমি ভাবছো ও তোমাকে ফেলে একেবারে চলে গেছে? এরকম অন্যায় করার মানুষ ওই না। একেবারে চলে যাওয়ার হলে সে সব সম্পর্ক চুকিয়ে চলে যেত। ওই এবার সমস্ত অস্থিরতা দূর করেই ফিরে আসবে। এরপর তুমি দেখো ও কেমন মানুষ। আমার আর কিছু দেখার দরকার নেই। নিজের শরীরের যত্ন নাও। চেহারার এই হাল করেছো কেন? টাকা, ফ্ল্যাটের চাবি সব দিয়ে এসেছো। ফুয়াদ শেষ এসব শুনলে তোমাকে যে কি করবে। কিছু করার সুযোগ নেই, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। ভাবি আমি এখন তাহলে উঠি? আমার কথা শেষ হয়নি। আজকে টিউশনে যেতে হবে না, বসো। ফুয়াদ তোমাকে টাকা দিয়ে গেছে, ঠিকভাবে পড়াশোনা করতে বলেছে। আর তুমি এই অসুস্থ শরীর নিয়ে টিউশনি করে বেড়াচ্ছ। এত পাকনামির জন্য কত যে ধমক খাবে। আপনি এসব কথা বলার জন্য আমাকে বসিয়ে রেখেছেন? ঠিক আছে, অন্য কথা বলি, শোনো। আমি বিয়ের পরে ওই বাড়িতে গিয়ে দেখি তুমুল ঝামেলা চলছে। বাড়ির ছোট ছেলে মায়ের কথা শুনছে না। মা চাচ্ছে ছেলের বিয়ে পড়ুক, ছেলে পড়বে ইঞ্জিনিয়ারিং। কি যে কঠিন ঝামেলা হলো। শেষ পর্যন্ত মায়ের কথায় অবাধ্য হয়ে ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে ভর্তি হলো। মা ক্ষিপ্ত হয়ে লেখাপড়ার খরচ দেওয়া বন্ধ করে দিল। এরপর ফুয়াদ টিউশন করে খরচ চালিয়েছে। খুব কষ্ট হয়েছে ওর। এরকম আরও অনেক ঘটনা আছে, সেগুলো তেমন বড় না। ছোট ছোট পড়াশোনা শেষে ফুয়াদ যখন আবার দেশের বাইরে চলে যেতে চাইলো, তখন আবার ঝামেলা হলো। মা চাচ্ছিল ও ব্যবসায় থাকুক, সেই জন্য টাকা দিল না। ওইদিকে ওর নাকি সারা জীবনের স্বপ্ন ছিল দেশের বাইরে যাওয়ার। কয়েক লাখ টাকার প্রয়োজন, শেষ পর্যন্ত যেতে পারলো না। খুব ভেঙে পড়েছিল। এরপর তো সুস্মিতার ব্যাপারটা তুমি জানোই। সুস্মিতার পরিবার ফুয়াদকে যে কিভাবে অপমান করেছে, করবেই বা না কেন? মা সুস্মিতাদের বাসায় গিয়ে উল্টো পাল্টা আচরণ করে এসেছে। এরকম ফ্যামিলিতে তারা মেয়ে দিতে রাজি হলো না। সুস্মিতা শেষমেশ ওকে ছেড়ে দিল। এরপর তো সবই ভুলে চুপচাপ ব্যবসায় থাকলো। তোমাকে বিয়ে করলো, ব্যবসায় থেকেছে হয়তো দেশের বাইরে যাবার জন্য টাকা জমাতে। আর বিয়ে করেও নিজের রাগ জেদ থেকে তোমাকে ব্যবহার করে পরিবারের অশান্তি সৃষ্টি করতে থাকলো একের পর এক। এইসব এখন সবার কাছেই পরিষ্কার। ফ্যামিলিটা ওর কাছে একটা বিরক্তর জায়গা হয়ে উঠেছিল। ও এই বিরক্তিকর পরিবারটা ভাঙতে চেয়েছে, শেষ পর্যন্ত ভেঙেওছে। তাতে কিন্তু খুব ভালো হয়েছে। পরিবারের এই অশান্তির কারণে ও সব সময় দূরে চলে যেতে চাইতো। ও আসলে ফয়সাল ভাইয়ার আর রাহাতের মতো কিছুই মেনে নেওয়ার মানুষ না। ও একটা অন্য ধাঁচের। এখন তুমি বলো, ও কি কোনো যন্ত্র? মানুষের মন ঠিক হতেও তো একটু সময় লাগে এসা। ও তো আর সেরকম সময় পায়নি। এর আগেই তোমাদের বিয়েটা হয়ে গেল। এমন না যে বিয়ের পরও সুস্মিতার সাথে যোগাযোগ রাখছে। সুস্মিতা বাসায় এসেছিল, দেখোনি ও কিভাবে এড়িয়ে গেছে? ও দূরে গেছে, ভালো হয়েছে। সব তিক্ততা বিরক্তি ধীরে ধীরে ধুয়ে মুছে যাবে। মন মেজাজ স্থির হবে। ফুয়াদের মন মেজাজ স্থির হবে কিনা এশার জানা নেই, তবে ও খুব অস্থির। মুখে সম্পভাবির বাসা থেকে বেরিয়ে আসে। বাসায় ফেরার পরে ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সির কিট এনে টেস্ট করলো। অদৃষ্টের একই পরিহাস। এশার দুর্বল শরীরটা যেন আরো নিস্তেজ হয়ে আসলো। ও ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। ওর হাউমাউ করে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। ও বারবার কিটটার দিকে তাকাচ্ছে, স্তব্ধ চেহারা। মিনারে বেগম রান্নাঘর থেকে ডাকলেন, এসা এদিকে আয়, শুনে যা একটু। ও বেহুশের মতো উঠে সেদিকে গেল। মিনারা বেগম পেঁয়াজ কাটতে কাটতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আগে যদি সাহস করে এই সম্পত্তি বিক্রি করে তোকে তাড়াহুড়ো করে বিয়ে শাদী না দিয়ে পড়াশোনা করাতাম, তখন এত সাহস হয়নি। এখন দেওয়ালে পুরোপুরি পিঠ ঠেকেছে তো। এসা কোনো কথা না বলে কেমন গা ছাড়া দিয়ে দাঁড়িয়ে রইল। মিনারা বেগম আবার বললেন, টাকা এভাবে ঘরে বসিয়ে রাখার চেয়ে আমরা যদি ওই মোড়ে একটা দোকান ভাড়া করে মেয়েদের জামা পোশাক তুলি কেমন হবে বলতো? ওখানে স্কুল কলেজ আছে, আরও 2টা মহিলার দোকান আছে, দেখেছিস? ভালোই চলছে। এবারও এসে কিছু বলো না। মিনারা বেগম তাকিয়ে দেখলেন ওকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। তিনি কিছু জিজ্ঞেস করার আগে এসা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। রাত 8টার কাছাকাছি।
ফুয়াদ একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, একটা সিগারেট ধরিয়ে অর্ধেক টেনে ফেলে দিল। মাঝে কয়েক মাস একেবারে চেনে স্মোকার হয়ে গিয়েছিল, এখন আর তেমন ভালো লাগছে না। আজকে জ্যোৎস্না রাত, একদম ঝকঝকে চাঁদের আলো। এসে আবার জ্যোৎস্না দেখার পাগল। মেয়েদের জ্যোৎস্না দেখা, বৃষ্টিতে ভেজা এইসব নিয়ে আলাদাই থাকে। ফুয়াদের নেই। এসা কি বৃষ্টিতে ভিজতেও পছন্দ করে? জানা নেই ওর। আজকে রাত পাহাড়েই তাঁবু টানিয়ে কাটাবে। ওর সঙ্গে আরও কয়েকজন আছে। কাল দুপুরে বাসে ঢাকার উদ্দেশ্যেই রওনা হবে। ওর লন্ডন যাওয়ার তারিখ পড়েছে।